হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লুসি সিরিজের শেষ যে দুটি কবিতা আছে আমরা সেই কবিতা দুটি পড়ব। কি সেই দুটি কবিতা? একটি হচ্ছে আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন মেন এবং অপরটি হচ্ছে 3 years she grew in summer। এই কবিতাগুলি আজকে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তার কারণটা হচ্ছে লুসি পোয়েম এই সিরিজে যে 5টি কবিতা আছে, এই 5টি কবিতা থিম, ইমেজারি, সিম্বল এগুলোতে অনেক ব্যাপার সিমিলারিটি, কমন গ্রাউন্ড তারা শেয়ার করে। তাই আজকে আমাদের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের দরকার নেই, তাহলে বহু ক্ষেত্রে রিপিটেশন হবে। আমি সবাইকে অনুরোধ করব কবিতাটি আমার সাথে পড়তে, তারপরে আমরা স্ট্যান্জা ওয়াইজ এক্সপ্লেনেশনে চলে যাব। তো আজকের প্রথম কবিতাটি হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এই কবিতাটিতে ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের বাইরে যাচ্ছে এবং তার যে হোমসিকনেস, লুসির প্রতি যে লাভ, এই দুটো থিমই ডমিনেন্ট হয়ে উঠে আসছে। I traveled among unknown men in lands beyond the sea, nor England did I know till then what love I bore to thee। তো ওয়ার্ডসওয়ার্থ কি বলছে যে ইংল্যান্ডকে ছাড়ার আগে, নিজের মাতৃভূমি ছাড়ার আগে সে কখনোই বুঝতে পারেনি যে সে কতটা তার মাতৃভূমিকে ভালোবাসে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো সিমিলারলি আমরা যখন নিজের মাতৃভূমিতে আছি তখন সেই মাতৃভূমির যে মর্মার্থ তা কিন্তু আমরা চট করে কিন্তু বুঝতে পারি না। ওয়ার্ডসওয়ার্থেরও সেটিই হচ্ছে। সেকেন্ড স্ট্যান্জাতে আমরা আসি। "'Tis past that melancholy dream, nor will I quit thy shore a second time, for still I seem to love thee more and more"। সেকেন্ড স্ট্যান্জায় এসে কবি বলছে যে আর কখনোই সে ইংল্যান্ডকে ছেড়ে, তার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যাবে না। "Among thy mountains", thy মানে yours, "among thy mountains did I feel the joy of my desire, and she I cherished turned her will beside an English fire"। ইংল্যান্ডকে কেন কবি এত ভালোবাসে? ইংল্যান্ডের পাহাড়, ইংল্যান্ডের তৃণভূমি সব তার খুব প্রিয়। আরো বেশি প্রিয় লুসি। লুসি সেই ইংল্যান্ডে সে কিভাবে থাকতো? টার্নড হার হুইল beside an English fire। লুসি যেন চরকার চাকা ঘুরিয়ে কোনো একটি ঘর গেরস্থালির কাজ করছে, আর পাশে এরকম ভাবে ফায়ার প্লেসে শীতের দিন আগুন জ্বলছে। এই যে একটা ওয়ার্মথের পরিবেশ, এই যে একটা সুন্দর একটা ইন্টিমেট হোমলি অ্যাটমসফিয়ার, সেইটাকে এখানে কবি ফুটিয়ে তুলছে। তারপরে আমরা যাব হচ্ছে পরের স্ট্যান্জাতে। "Thy mornings showed thy nights concealed, the bowers where Lucy played, and thine too is the last green field that Lucy's eye surveyed"। আরো একটি কারণে তার কাছে ইংল্যান্ড বা তার মাতৃভূমি সব থেকে প্রিয়। তার কারণটা হচ্ছে এই যে ইংল্যান্ডের যে তৃণভূমি, ইংল্যান্ডের যে ভূমি, সেইখানেই কিন্তু লুসি শেষ অবধি ছিল এবং এখানকারই, আগের কবিতাতে কি পড়েছিলাম, স্টোন, ট্রি, ডায়ারনাল রোটেশনের সাথে ইংল্যান্ডের প্রকৃতির সাথে লুসি মিশে গেছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এই 4টে স্ট্যান্জার পোয়েম, খুব সুন্দর একটি কবিতা। এবারে আমরা আসবো হচ্ছে এক্সপ্লেনেশন এন্ড সামারি। "I traveled among unknown men" is one of the 5 poems in Wordsworth Lucy series written in 1801 during his time in Germany। এই যে বলেছিলাম জার্মানিতে সে গেছিল, তো সেই সময় এটা লেখা হয়েছে। এই বাকি ইনফরমেশন গুলো সব আমাদের বলা হয়ে গেছে। This lyrical ballad মানে আমরা বলেছিলাম গীতিকাব্য, মানে যেইখানে খুব সুন্দর ছন্দ আছে, গানের মতো একটা গতি আছে, সেগুলোকে বলা হয় লিরিক্যাল ব্যালাড। "Reflects Wordsworth's romantic ideals, emphasizing personal emotion, nature, memory, and a deep connection to place". ডিপ কানেকশন টু প্লেস। আমরা এর আগের যে কবিতাগুলি পড়েছিলাম সেখানে দেখেছিলাম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কাজ করছে ডিপ কানেকশন টু লুসি, আর এখানে আমরা দেখছি যে ডিপ কানেকশন টু হোমল্যান্ড। এবং কেন সে হোমল্যান্ডকে এত ভালোবাসে? কারণ হোমল্যান্ড আর লুসি দুটো যেন একসাথে মিলেমিশে যাচ্ছে।
The poem explores themes of homesickness, very important point, homesickness মানে কি বাড়ির জন্য মন কেমন করা। এখন তো আমাদের অনেক বন্ধু বান্ধব, কিছু ক্ষেত্রে আমরাও কাজের সূত্রে কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ, কেউ ইউকে, কেউ অস্ট্রেলিয়া থাকে, তো তাদের বাড়ির জন্য মনটা কেমন করে, যেটা মনটা কেমন করে সেটাকেই বলা হয় হচ্ছে homesickness। এছাড়াও লাভ, লস and the realization of affection for one's homeland and the beloved figure Lucy through the experience of absence। তারপরে এইখানে তোমাদের এসএলএসটির জন্য যা যা জরুরি এইখানে সেগুলো দেওয়া আছে। এখানে চট করে আমরা দেখে নেব কবিতাটার কি সামারি, আর এই সামারিটা তোমরা খাতাতে অবশ্যই নিজেরা লিখবে। ইউ নিড টু রাইট ইট ম্যানুয়ালি, ছবিও তুলবে না, পিডিএফ পেলে সেটাকে মোবাইলে বা ল্যাপটপে বদ্ধ করে রাখবে না। তুমি যখন নিজের হ্যান্ড আই ব্রেন কোঅর্ডিনেশন করে লিখবে, দিস থিং উড বি ভেরি ভেরি এফেক্টিভ। দ্য পোয়েম কনসিস্টস অফ 4 quatrains। 4 quatrains মানে কি? কোয়াট্রেন মানে হচ্ছে যখন 4টে লাইন মিলিয়ে একটা মানে স্ট্যাঞ্জা হয়, 4 lines make one stanza। এই 4 এর থেকেই এসছে কথাটা কোয়াট্রেন, ঠিক আছে? এবিএবি, এই সিরিজের সমস্ত কটা পোয়েমই এবিএবি তে লেখা, শুধু লাস্ট যে আমরা পোয়েমটা পড়বো, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং পোয়েম, সেখানে শুধুমাত্র রাইম স্কিমটা আলাদা। ABAB rhyme scheme written in a simple conversational style typical of Wordsworth's romantic poetry. It is narrated by a speaker, likely Wordsworth himself, who reflects on his travels abroad and the profound realizations they sparked. Profound realization they sparked মানে এটা কি? বিদেশে যাওয়ার ফলে, মানে ওই যে বললাম না, যেটা আমার কাছে আছে তার মর্ম আমি বুঝবো না, যখন থাকবে না তখন আমি তার মর্ম বুঝবো। তার জন্যই বলছে যে প্রোফাউন্ড রিয়ালাইজেশন। প্রোফাউন্ড মানে গভীর, রিয়ালাইজেশন মানে কি আত্মবোধ, নিজের থেকেই কিছু বুঝতে পারছে, সেটা তার হচ্ছে। The speaker describes traveling among unknown men. Unknown men মানে কি? unknown land, তা যেখানকার ভূমিরূপই আমার জানা নেই। আমি জার্মানিতে গেছি, সেটা তো unknown জায়গা। এবার unknown জায়গাতে লোকেরাও কি হবে? unknown men হবে। In foreign lands beyond the sea, ইংল্যান্ড একটি সমুদ্র বেষ্টিত দেশ, ইংল্যান্ডের থেকে কোথাও যেতে গেলেই তাকে সমুদ্র পেরোতেই হবে। It was during this time away from England that he, মানে আমাদের poet, realized the depth of his love for his homeland, addressing England directly. Nor England did I know till then what love I bore to thee. যেটা বললাম, বিদেশে যাওয়ার ফলেই স্বদেশের প্রতি তার প্রীতি ভালোবাসা সে অনুধাবন করলো। This sets up the theme of homesickness and the discovery of love through absence. Stanza 2টা আমরা দেখে নিই। The speaker describes his time abroad as a melancholy dream and vows never to leave England's shores again as his love for his homeland continues to grow. মেলানকলি মানে কি? মেলানকলি মানে হচ্ছে বিষাদ। নিজের স্বদেশ ছেড়ে অন্য কোনো ভূমিতে থাকাকে কি সুন্দর তুলনা করেছে, যেরকম সুন্দর ইংরেজি বাক্যবন্ধ, তার খুব সামান্য বাংলা করলেও তার সৌন্দর্য কিন্তু একই রয়ে যায়। মেলানকলি ড্রিম কি হবে এর বাংলা? বিষাদময় স্বপ্ন। ঠিক আছে, নিজের স্বভূমি ছেড়ে অন্য কোনো ভূমিতে থাকা হচ্ছে বিষাদময় স্বপ্নের সমান, লাইক আ নাইটমেয়ার। নাইটমেয়ারটা বলার দরকার নেই, কবি যেহেতু মেলানকলি বলেছে, উই উইল স্টিক টু মেলানকলি। The tone shifts from longing to a firm commitment to stay in England, highlighting the emotional impact of separation. কবিতার একটা জায়গাতে আমরা এসে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডসওয়ার্থ পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। তো প্রথমে যেটা লঙ্গিং ছিল, ডিজায়ার ছিল, সেটা পরবর্তীকালে কবিতাতে কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে ফার্ম কমিটমেন্ট। ওকে, আসা যাক থার্ড স্ট্যাঞ্জাতে। The speaker recalls the joy he felt in England's mountains where he experienced the joy of my desire.
He introduces Lucy, a cherished figure described as turning her wheel, likely a spinning wheel, symbolizing a domestic simplicity beside an English fire. This stanza links his love for England with his love for Lucy, intertwining personal and patriotic affection. Very important point. ইন্টারটুয়াইনিং মানে কি? জড়িয়ে দেওয়া। এই স্ট্যান্জার বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওয়ার্ডসওয়ার্থ নিজের ভালোবাসা দেশের প্রতিও ব্যক্ত করছে, আবার একই সাথে সেই ভালোবাসা কার প্রতি ব্যক্ত করছে? লুসির প্রতি। তার জন্য বলছে যে দুটো ব্যাপারকে এইখানে লাভ ফর লুসি অ্যান্ড লাভ ফর হোমল্যান্ড দুটোকে যেন ওয়ার্ডসওয়ার্থ দুটোকে ইন্টারটুয়াইন করছে, দুটোকে সম্পর্কযুক্ত করছে, দুটোকে জড়িয়ে দিচ্ছে। Last stanza. The speaker addresses England again, noting how its mornings revealed and nights concealed the bowers where Lucy played. Bowers where Lucy played. Bower মানে কি? বাওয়ারের যদি আমি খুব বাংলা অথেন্টিক বাংলা আমি দেখতে যাই তাহলে বলা হয় হচ্ছে উপবন, মানে যেটা বনের কাছে থাকে কিন্তু বন বা জঙ্গলের মতো অতটা গভীর নয়, অতটা বিপদপূর্ণ নয়। বাওয়ার মানে উপবন, যেটা বাগান আর জঙ্গলের মাঝামাঝি আমরা একটা ধরতে পারি। লুসি একটা সেরকম জায়গাতে থাকতো। আমরা চলে যাই প্রথম কবিতাতে, লুসিকে তুলনা করা হচ্ছে কি? নদীর ধারে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর নাম ডাভ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। লুসিকে তুলনা করছে ভায়োলেট ফ্লাওয়ারের সাথে। তাহলে লুসি যে সেটিং এ যে ব্যাকগ্রাউন্ডে থাকতো এখানে সেইটাকে বলা হয়েছে বাওয়ার্স ওয়্যার লুসি প্লেড। প্লেড মানে স্টে, ঘুরছে ফিরছে আনন্দ করছে। দ্য পোয়েম কনক্লুডস উইথ আ মেলানকোলিক নোট। England's last green field was the final sight Lucy saw before her death, reinforcing the connection between the land and the beloved. তো ল্যান্ড আমরা কোনটাকে নিজের স্বভূমি বলি? শুধুমাত্র যে ভূমিতে জন্মাই তাহলেই সেটাকে কি স্বভূমি বা মাতৃভূমি বলা যায়? টেকনিক্যালি বলা যায়, কিন্তু ইমোশনালি বলতে গেলে শুধু তো মাটির সাথে আমাদের সম্পর্ক হয় না, মাটির ওপর যে অন্যান্য মানুষজন আছে, আমাদের মা বাবা ভাই বোন বন্ধু প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন সবাইকে নিয়েই হয় মাতৃভূমিটা। তাহলে মাতৃভূমি মানে শুধুমাত্র একটা জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন নয়, মাতৃভূমি মানে অন্তত ওয়ার্ডসওয়ার্থ এখানে জিওগ্রাফিক্যাল প্লাস ইমোশনাল এক্সপ্রেশন হিসেবে সে এখানে দেখিয়েছে। তার কাছে নিজের মাতৃভূমি ইউকে ইংল্যান্ড যতটা ইম্পর্টেন্ট, তাকে যতটা ভালোবাসে লুসিকেও সে অতটা ভালোবাসে, এবং দুটো মিলিয়ে তার ভালোবাসাটা খুব প্রফাউন্ড, তার কমিটমেন্টটা খুব ফার্ম। তাহলে হয়ে গেল। In essence, the poem is both a love letter to England and a lament for Lucy. কি সুন্দর বলেছে। ঠিক শর্টে বলতে গেলে এই কবিতাটি লাভ লেটার টু ইংল্যান্ড, দেশকে যেন ভালোবেসে একটি চিঠি লিখছে। তাই চিঠির মধ্যে দেশের প্রতি যেরকম একদিকে ভালোবাসা আছে, আরেকদিকে ল্যামেন্ট ফর লুসি, লুসি যে মারা গেছে তার জন্য ওয়ার্ডসওয়ার্থের যে আফসোস সেটাও এই কবিতাতে ব্যক্ত হচ্ছে। হুজ মেমোরি ইজ ইনসেপারেবল ফ্রম দ্য ইংলিশ ল্যান্ডস্কেপ। The speaker's travels abroad amplify his appreciation for his homeland and his lost love, blending nostalgia, grief, and a sense of belongings. এবারে চলে আসি এক্সপ্লেনেশনে, সামারি আমাদের হয়ে গেল। The poem is deeply rooted in romanticism. এইটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়ে গেছে, রোমান্টিসিজম কি কি ব্যাপার। এবার দেখা যাক কি কি রিফ্লেক্ট করছে, কি আইডিয়াস গুলো কি। তোমরা যখন পিডিএফ পাবে তখন আরো ডিটেলে দেখে নিতে পারবে। উই নিড টু বি মাচ মোর এফিশিয়েন্ট, প্রিসাইজ অ্যান্ড ফুল অফ অ্যাক্সিলারেশন। আমাদেরকে গতি বাড়াতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গতি বাড়াতে গিয়ে আমরা কিন্তু পারফেকশনের থেকে সরবো না, আমরা পারফেকশনের থেকে নড়বো না। ঠিক আছে? আর কেন আজকে এইভাবে প্রেজেন্ট করছি তার কারণটা হচ্ছে আগের তিনটে ক্লাসে maximum of the points have already been discussed. তো দেখা যাক এখানে কি আসছে। The speaker's journey among unknown men symbolizes alienation contrasting with the familiarity and comfort of England. বাইরের দেশে সে গেছে। এলিয়েনেশন মানে কি? এলিয়েন শব্দ থেকে এসছে, মানে সে বিচ্ছিন্ন।
কি এরকম বোধ করছে। তো নিজের দেশে কি কিছু হলো, মা এসে, লুসি এসে, ভাই বোন বন্ধু এসে তুমি খেয়েছো কিনা, তুমি ঠিক আছো কিনা ইত্যাদি জিজ্ঞাসা করছে, এর মধ্যে একটা ওয়ার্মথ আছে। কিন্তু বাইরের দেশে কি হচ্ছে, এইসবের থেকে একটা মানুষ সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায়। তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাষাটাও ম্যাচ করছে না, আমার যে এক বোতল জল লাগবে সেটাও আমি বলতে পারছি না, আমি হয়তো জার্মান ভাষা জানি না, আমি হয়তো ফ্রেঞ্চ ভাষা জানি না, আমি হয়তো তামিল বা কন্নড় জানি না। তো বিদেশে গিয়ে, মানে বিদেশ মানে সবসময় যে নিজের স্বভূমি ছেড়ে পাসপোর্ট করে অন্য দেশে যেতে হবে সেটা নয়। আমাদের ভারতও খুব একটা বৈচিত্র্যময় ভূমি, কেউ যদি এখান থেকে তামিলনাড়ুতে যায় তার মনে হবে সে একটা অন্য দেশে আছে, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ, কালচার, ক্লাইমেট, পিপল, অল থিংস আর ডিফারেন্ট ফ্রম আওয়ার ওয়েস্ট বেঙ্গল। তো এইটা দিয়ে কি কন্ট্রাস্ট করছে, ফ্যামিলিয়ারিটি অ্যান্ড কমফর্ট ইংল্যান্ড। একদিকে আছে বিদেশের মাটিতে কষ্ট, এলিয়েনেশন, আর একদিকে আছে নিজের স্বভূমিতে ফ্যামিলিয়ারিটি অ্যান্ড কমফর্ট অফ ইংল্যান্ড। দ্য রিয়ালাইজেশন অফ হিজ লাভ ফর ইংল্যান্ড mirrors the romantic idea that absence or loss sharpens one's appreciation for what is cherished. না কোনো জিনিস গেলে আমরা তার মর্ম বুঝি না, এটাই হচ্ছে এর খুব সহজ মানে। লুসি, a recurring figure, recurring মানে যেটা বারবার করে ফিরে আসছে, in the Lucy poems is enigmatic, possibly a fictional embodiment of innocence, nature, or an idealized woman, or perhaps inspired by a real person like Wordsworth's sister Dorothy, or an unrequited love. হু ইজ লুসি, লুসি কে, এখানে তো একটা এরকম দিয়েছে। আমি কিন্তু শেষ ক্লাসে লুসি কে বা কি এই নিয়ে 5টা থেকে 6টা পয়েন্ট আলোচনা করেছি। অল দ্য পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দ্যাট ক্লাস। তারপরে আমরা চলে আসি, হার প্রেজেন্স ইন দ্য পোয়েম টাইজ দ্য স্পিকারস লাভ ফর ইংল্যান্ড টু পার্সোনাল লস, as England is not just a homeland but the place where Lucy lived and died. এই যে বললাম যে শুধুমাত্র যে মাটিতে জন্মাচ্ছি সেটা আমার জন্মভূমি টেকনিক্যালি হলেও পুরোপুরি সেটাকে জন্মভূমি, মাতৃভূমি হিসেবে মানতে গেলে কি করতে হবে আমাকে, সেখানকার যে লোকজন আছে তাদের সাথেও আমার কিন্তু একটা আত্মার বন্ধন থাকা দরকার। The poem's tone shifts from nostalgic homesickness to bittersweet grief. As the speaker mourns Lucy's death while celebrating the land that holds her memory, the poem also explores the cyclical nature of life and memory. তা এইখানে কি বলছে, কবিতাটার টোনটা প্রথমে নস্টালজিক হোমসিকনেস আছে, তারপরে বিটার সুইট গ্রিফ আছে। আমরা প্রথম দুটো স্ট্যান্জাতে পাবো হচ্ছে এইটা, ফার্স্ট টু স্ট্যান্জাতে আমরা পাবো হচ্ছে এইটা, আর বিটার সুইট গ্রিফ পাবো আমরা শেষের দুটো স্ট্যান্জাতে পাবো, আর লাস্ট স্ট্যান্জাতে তো ডেফিনেটলি পাবোই পাবো। এইখানে আর কিছু বলার নেই, আমরা পরের পয়েন্টে যাই। The wheel. The wheel Lucy turns may symbolize the cycle of life and death, while the alternating mornings and nights in the final stanza evoke the passage of time and the inevitability of loss. তো এখানে হুইলের একটা ক্রিটিকরা সিম্বলিক মিনিং খুঁজে বার করেছে, আর ওয়ার্ডসওয়ার্থ যেভাবে কবিতাতে দেখিয়েছে সেইখানে দেখাচ্ছে থাকছে না যে একটা এরকম সিনারি, যে আগুন, ফায়ার প্লেসে আগুন জ্বলছে, কেউ রিল্যাক্সে বসে উলের একটা সোয়েটার বুনছে, এটার দিক কি বোঝাচ্ছে, একটা বেশ স্টেবিলিটি, একটা সিকিউরিটি, একটা পিস, এইগুলো বোঝাচ্ছে। তো এইখানে হুইল, লুসি যেন চরকাতে সুতো বানাচ্ছে বা কিছু একটা এরকম করছে, মানে সে সুন্দরভাবে তার যে ঘর গেরস্থালির কাজ সেইটা করছে। The English landscape, mountains, fields and fires serves as a backdrop মানে background that anchors the speaker's emotions, a hallmark of Wordsworth's poetry, which often portrays nature as a source of solace and meaning. এই লাস্ট পয়েন্টটা আমরা একটুখানি দেখি, নেচার as a source of solace and meaning. নেচারকে কি বলছে, সোর্স মানে কি, উৎস, কিসের উৎস, সোলেস অ্যান্ড মিনিং। সোলেস শব্দের মানে কি, সোলেস মানে হচ্ছে এক্স্যাক্টলি ঠিক শান্তি না, শান্তির মতোই, হ্যাঁ, লাইক পিস,
শান্তি, বাংলা হাতের লেখাটা একটুখানি অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, তো যখন মানুষ খুবই বিভ্রান্ত থাকে, কোনো কিছুই সে বুঝে উঠতে পারে না, হি ফিলস ভেরি টর্মেন্টেড, তখন সে কোথায় শান্তি খুঁজে পায়, কোথায় মিনিং খুঁজে পায়? নেচারে মিনিং খুঁজে পায়। রোমান্টিক পোয়েট্রি দাঁড়িয়েই আছে অনেকটা নেচারের ওপর। থিমগুলো আমরা চট করে দেখে নিই। হোম সিকনেস অ্যান্ড পেট্রিয়টিজম, মেন পয়েন্ট গুলো, ভেতরে যা আছে সেগুলো অলরেডি বিন ডিসকাসড। রিয়ালাইজেশন থ্রু অ্যাবসেন্স, রিয়ালাইজেশন থ্রু অ্যাবসেন্স মানে কি? যখন যেটা থাকে সেটা আমরা বুঝি না। এই ধরো এখন পাখা চলছে, কোনো ব্যাপার না, পাখা চলতে চলছে পাত্তাও দিচ্ছি না, লোডশেডিং হোক, পাখাটা 2 মিনিটের জন্য বন্ধ হয়ে যাক, তাহলে বুঝবো পাখার কত ভূমিকা, পাখার কত মাহাত্ম্য। স্ট্রাকচার অ্যান্ড ফর্ম, এখানে কোয়াট্রেন আর রাইমে যা যা বলা হয়েছে আগের গুলোর সাথে এক, কারণ এগুলো এবি তে লেখা আছে। লিটারারি ডিভাইসেস কি কি ইউজ হয়েছে? পার্সনিফিকেশন, এখানে প্রথমে ইংল্যান্ড দেশটাকেই পার্সনিফাই করে দিয়েছে কি করে? দি বলে। দি মানে কি? ইউ। দাও মানে কি? yours। আমরা এই দি দিয়ে একটি কবিতা পরবর্তীকালে পড়ব। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক পোয়েম। Beloved entity paralleling the speaker's affection for Lucy। তারপরে এটা তো হয়ে গেল পার্সনিফিকেশন, ইংল্যান্ডকে পার্সনিফাই করেছে। কোথায় কোথায় আমরা মেটাফর খুঁজে পাচ্ছি দেখো। মেলানকোলি ড্রিম, এটাকে কি সুন্দর, ফরেন ট্রাভেলের যে দুঃখ দুর্দশা কত সুন্দর করে সেটাকে এই মেটাফর দিয়ে বুঝিয়ে দিয়েছে। কোনটা? মেলানকোলি ড্রিম, বিষাদময় স্বপ্ন। ইমেজারি, অনেক ইমেজারি আছে, তার মধ্যে ইংল্যান্ডস মাউন্টেন্স, ফায়ার্স এন্ড গ্রিন ফিল্ড evoke a sense of place and nostalgia। এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে। তারপরে অ্যালিটারেশন মানে কি? অনুপ্রাস, ডিসকাস হয়ে গেছে, তোমরা পয়েন্ট দেখে নেবে। স্টিল আই সিং, এস এস ম্যাচ করছে। ফোরশ্যাডোয়িং, ফোরশ্যাডোয়িং মানে কি? ফোরশ্যাডোয়িং মানে হচ্ছে যখন আমি আগে থাকতে কোনো কিছু অনুমান করতে পারছি। The light is past that melancholy dream, hints, বললাম আগে থাকতে অনুমান করতে পারছি, hints at Lucy's death revealed in the final stanza। তার রিপিটেশন, এখানে মোর অ্যান্ড মোর হচ্ছে, কেন রিপিটেশনটা করছে? আর এমফাসাইজ করবার জন্য। তারপর টোন অ্যান্ড মুড, টোন অ্যান্ড মুড নিয়ে বলা হয়ে গেছে যে ফার্স্ট দুটো স্ট্যান্জাতে কি ছিল, সেকেন্ড দুটো স্ট্যান্জাতে কি আছে। তারপরে এখানে দেখে নি যে কানেকশন, এটা থার্ড সিরিজের থার্ড পোয়েম, আমি এর আগে 3টে পড়িয়ে দিয়েছি, গন্ডগোল করো না, ডোন্ট বি কনফিউজড। আর আমাদের ঠিক এরকম ভাবে আসবে না যে ক্রোনোলজিক্যালি স্পিকিং কোনটা আগে কোনটা পরে। As the third poem in the Lucy series, it shares the motif of Lucy's death and her association with nature. Unlike other Lucy poems, it explicitly connects personal loss to a love for England, making it both intimate and patriotic। তো বাকি কবিতাগুলোর সাথে এই কবিতাটার একটা পার্থক্য আছে। বাকি কবিতাগুলোতে ওয়ার্ডসওয়ার্থ শুধুমাত্র লুসির প্রতি ভালোবাসা, লুসির মৃত্যুতে তার যে দুঃখ হতাশা সেগুলোকেই প্রকাশ করেছিল। আর এই কবিতাতে এইগুলো প্রকাশের সাথে সাথে তার যে স্বভূমির প্রতি প্রেম, মায়া, মমতা সেটাও কিন্তু এখানে ওয়ার্ডসওয়ার্থ খুব সুন্দরভাবে দেখাচ্ছে। অ্যাম্বিগুইটি মানে কি? অ্যাম্বিগুইটি মানে হচ্ছে নট ক্লিয়ার, যেটা ঠিক বোঝা যাচ্ছে না। The ambiguity of Lucy's identity, Lucy's identity আমরা বুঝতে পারছি না। she could be Dorothy, she could be Peggy or Mary Hutchinson, she could be Annette Vallon, French mistress of William Wordsworth, or Lucy could be a fictional figure। তার জন্য এখানে অ্যাম্বিগুইটি কথাটা ব্যবহার করা হয়েছে। রোমান্টিক এলিমেন্টস তো তোমরা শুনেইছো, I shall not repeat। Relevance to key point, তো মেমোরাইজ কি লাইন্স, আমি যে তোমাদের জন্য কন্টেন্ট বানিয়েছি যেটা তোমরা বোর্ডে দেখছো, তোমরা পিডিএফ আকারেও পেয়ে যাবে, সেইখানে তো মেমোরেবল লাইন্স, মেমোরাইজ কি লাইন্স গুলো ডিসকাস করেছি। আর এছাড়াও শুধুমাত্র এখানে কিছু ইম্পর্টেন্ট কি লাইন্স দেওয়া আছে। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোট টু বি। যদি এরকম কোয়েশ্চেন আসে, ইন্টারভিউতে আসলো বা পরীক্ষাতে কোনোভাবে আসলো, যে এক্স্যাক্টলি বাই হুইচ লাইন Wordsworth expresses his love
for his country, তখন that would be the answer. এবারে আমরা আসবো হচ্ছে আমাদের I traveled among the unknown men আমাদের হয়ে গেল। এবারে আমরা আসবো আমাদের লুসি সিরিজের লাস্ট কবিতা 3 years she grew in sun and shower, 3 বছর সে ছিল সূর্যতে এবং বৃষ্টিতে। ঠিক আছে, কি এর মানে সে তো বলছি, কিন্তু দেখো টাইটেলেই কিন্তু একটা ইটসেলফ অ্যালিটারেশন আছে, সান অ্যান্ড শাওয়ার, শাওয়ার। আচ্ছা, আমি ছোট্ট করে শিখিয়ে দিই। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে একটু আগে আমি উচ্চারণে একটা ভুল করলাম। SHOWER, যখন এস এর পরে এইচ থাকবে তখন উচ্চারণটা হবে তালিবস্য। এটা ভালো করে তোমরা বোঝো, বিশেষ করে যারা গ্রামাঞ্চল থেকে আসছো, মফস্বল থেকে শিখছো, ভিডিওটি দেখছো, তারা এই উচ্চারণের ব্যাপারে একটু যদি যত্নশীল হও খুব তাহলে ভালো হবে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি আমরা অশুদ্ধ উচ্চারণ করি বলে কোনো একটা কিছু পড়ছি, আমাদের নিজেদের উচ্চারণ শুনতে বা গলার স্বর শুনতে ভালো লাগে না, কিন্তু নিজে নিজে লাউডলি পড়া এবং সেই পড়াটা ভালো করে কানে শোনা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নিজের পড়াটাকে ভালো করবার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে কি, উচ্চারণগুলোর ব্যাপারে একটুখানি সতর্ক হতে হবে। তাহলে যখন এস এইচ থাকবে উচ্চারণ হবে তালিবস্যর মতো, আর যখন শুধু এস থাকবে তখন উচ্চারণ হবে দন্তেশ্বরের মতো। একটা এক্সাম্পল দিই, সাওয়ার। সাওয়ার মানে কি? টক, ঠিক আছে, খাট্টা, ইমলি। তাহলে এখানে উচ্চারণ হচ্ছে সাওয়ার, SOUR, সাওয়ার। আবার এইখানে উচ্চারণটা কি? শাওয়ার। শাওয়ার মানে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, শাওয়ারিং রেন, এইটাকে আর কি বোঝাচ্ছে, শাওয়ার। হয়ে গেল উচ্চারণ। এবারে চলে আসি কবিতাতে। এই কবিতাটি ভালো করে শুনবে। এই কবিতাটিতে কিন্তু রাইম স্কিমটি আলাদা। 3 years she grew in sun and shower, then nature said a lovelier flower on earth was never sown. This child I to myself will take, she shall be mine and I will make a lady of my own. এখানে she refers to Lucy. লুসিকে যখন নেচার দেখছে তখন নেচার বলছে এর থেকে লাভলিয়ার ফ্লাওয়ার, মানে এর থেকে এত সুন্দর ফুল পৃথিবীতে তো আর আসেনি, নেভার সোন। এই সোন কথাটা মানে কি? বীজ বপন করা। তো একটা ফুল বা ফল গাছ হতে গেলে তো কোনো বীজ বা কিছু বপন করতে হবে, এই অর্থে আর কি বলেছে। লুসি ওয়াজ সো বিউটিফুল, শি ওয়াজ সো ইনোসেন্ট, যে নেচার, মাদার নেচার নিজেই লুসিকে নিয়ে নিতে চাইছে, বলছে আমি একে আর কি নিয়ে নেব। তার জন্য কি বলছে? শি শ্যাল বি মাইন, লুসি শ্যাল বি মাইন। এখানে শি মানে হচ্ছে লুসি আর মাইন মানে হচ্ছে নেচার, ঠিক আছে? লুসি আর এখানে হচ্ছে নেচার। শি শ্যাল বি মাইন্ড and I will make a lady of my own. Myself will to my darling be both law and impulses, and with me the girl in rock and plain, in earth and heaven, in glade and bower, shall feel an overseeing power to kindle or restrain. Myself will to my darling be both law and impulse, and with me the girl in rock and plain, in earth and heaven, in glade and bower, shall feel an overseeing power to kindle or restrain. নেচারের মধ্যে যা যা গুণাগুণ আছে, ফিচার আছে, নেচার সবই বেস্টাও করতে চাইছে লুসির ওপরে। She shall be sportive as the fawn, that wild with glee across the lawn or up the mountain springs, and hers shall be the breathing balm, and hers the silence and the calm of mute insensate things. কি সুন্দর বলেছে। লুসিকে এখানে কম্পেয়ার করেছে ফনের সাথে। ফন মানে কি? ফন মানে হচ্ছে তোমার হরিণ শিশু বা হরিণ শাবক,
তো হরিণ শিশু বা হরিণ শাবক কি থাকে, ভীষণ ছটফটে, প্রাণবন্ত, স্পোর্টিভ মানে কি সবসময় খেলাধুলা ছোটাছুটি করতে ভালোবাসছে। তো লুসিকে এখানে কম্পেয়ার করেছে হরিণ শিশুর সাথে। হরিণ শিশু যেরকম সমস্ত জায়গাতে ঘুরে বেড়ায় আনন্দ সহকারে, গ্লি মানে আনন্দ, লুসিও সেরকম করে ঘুরে বেড়াবে। The floating clouds their state shall lend to her, for her the willow bend, nor shall she fail to see, even in the motions of the storm, grace that shall mold the maiden's form by silent sympathy. তো লুসির প্রতি নেচারের যে শুধু ভালোবাসা থাকবে সেটা নয়, গ্রেসও থাকবে, সিম্প্যাথিও থাকবে। The stars of midnight shall be dear to her, and she shall lean her ear in many a secret place, where rivulets dance their wayward round, and beauty born of murmuring sound shall pass into her face. নেচারের যা যা সৌন্দর্য আছে, যা যা অ্যাট্রিবিউটস আছে, আমরা সবকিছুই কি দেখতে পারবো যে লুসির মধ্যেও নেচার সেগুলো দিয়ে দিচ্ছে, কারণ লুসি তার যোগ্য। And vital feelings of delight shall rear her form to stately height. Her virgin bosom swell, such thoughts to Lucy I will give, while she and I together live here in this happy dale. Thus nature spake, the work was done, how soon my Lucy's race was run. The work was done, Lucy's race was run. মানে লুসির টাইম শেষ হয়ে গেছে, সে মানে হয় মারা গেছে, তাহলে soon she will die. She died and left to me this heat, this calm and quiet scene, the memory of what has been and never more will be. একদম শেষে এসে কি বলছে, লুসি চলে গেছে, কিন্তু লুসি আমাদের কবিকে কি দিয়ে গেছে, হিট মানে একটা বড় উপত্যকা, তৃণভূমি, জমি, জায়গা এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা যদি কেউ হার্ডি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ পড়ে থাকো, সেখানে এগডেন হিথ বলে একটা খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আমাদের হার্ডির গোটা নভেল। তাহলে এবার আমরা এই কবিতাটি এখানে শেষ হচ্ছে, আমরা এবারে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা একটুখানি দেখে নিই। 3 Years She Grew by William Wordsworth is a romantic poem also known as The Education of Nature from the Lyrical Ballads. এই কবিতাটির আরেকটা নাম কি, The Education of Nature, প্রকৃতির শিক্ষা। From the Lyrical Ballads এখান থেকে নেওয়া হয়েছে। It explores themes of nature's transformative power, human connection to natural world and the fleeting beauty of life. কবিতাটাতে তিনটে জিনিস হাইলাইটেড হয়েছে। নেচারস ট্রান্সফরমেটিভ পাওয়ার, নেচার মানুষকে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি দুদিক দিয়ে বদলে দিতে পারে, ট্রান্সফর্ম করতে পারে। হিউম্যান কানেকশন টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, মানুষের সাথে ন্যাচারাল যে ওয়ার্ল্ড তার কানেকশনকে দেখাচ্ছে। অ্যান্ড দ্য ফ্লিটিং বিউটি অফ লাইফ, এই ফ্লিটিং বিউটি অফ লাইফ নিয়ে তো আমরা খুব শিগগিরই কিটসন নাইটিঙ্গেল অনেক কিছু জানবো, তবে সহজে বলতে গেলে ফ্লিটিং বিউটি অফ লাইফ মানে কি, যেটা আছে কিন্তু সেটা আর পার্মানেন্টলি থাকবে না। ফ্লিটিং মানে কি, ক্রমাগত সেটা হ্রাস পাচ্ছে, বদলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি একটা খুব সুন্দর মোমবাতি জ্বালালাম, ঠিক আছে, তাহলে মোমবাতিটা জ্বলছে, আমার দেখে মনে হচ্ছে এক আছে, তুমি 15 মিনিট পরে দেখো, দেখবে ইট হ্যাজ শ্রাঙ্ক, ছোট হয়ে গেছে। তাই এইভাবে আমাদের যে জীবন, আমাকে একরকম লাগছে, কিন্তু 10 দিন আগে যে ক্লাস নিয়েছিলাম আর এখন যে ক্লাস নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমার জীবনে 10 দিন কমে গেছে। দ্যাট ইজ দ্য নেচার অফ লাইফ, ইট ইজ কল্ড ফ্লিটিং বিউটি অফ লাইফ অর দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। থাকে না, চলে যায়। The poem is narrated by nature, personified as a nurturing yet possessive force, and centers on a young girl Lucy, who is shaped by nature over 3 years before being claimed by it in death. লুসির গভর্নেন্স হিসেবে, লুসির মাদার লাইক ফিগার হিসেবে নেচার কতদিন রোল প্লে করেছিল? নেচার 3 বছর রোল প্লে করেছিল। দ্যাট ইজ ওয়াই দ্য নেম অফ দ্য পোয়েম ইজ 3 years she grew in sun and summer.
দ্য পোয়েম ইজ ন্যারেটেড বাই নেচার। অন্যান্য কবিতাতে আমাদের ওয়ার্ডসওয়ার্থ স্পিকার হিসেবে নিজেই ন্যারেট করেছে, কিন্তু এইখানে নেচারকে দিয়ে ন্যারেট করানো হয়েছে, আর এর ফলে নেচারকে পার্সনিফাইড করা হয়েছে। তা নার্চারিং আর পজেসিভ এই দুটো শব্দের মানে দেখে নি। নার্চার মানে কি, যে দেখভাল করছে, সেবা যত্ন করছে, এমন ভাবে টেক কেয়ার করছে যে কিছু একটার বার বৃদ্ধি হচ্ছে। আর পজেসিভ মানে কি, পজেসিভ মানে হচ্ছে এটা আমার, আমি অন্য কাউকে দেব না, পজেসিভনেস। তো লুসি এত সুন্দর, নেচার ইজ নট রেডি টু শেয়ার লুসি উইথ এনিওয়ান এলস। হ্যাঁ, সেন্টার্স অন এ ইয়াং গার্ল লুসি, এগুলো বলা হয়ে গেছে। সামারিটা তোমরা ভালো করে দেখবে, এন্ড আই রিকোয়েস্ট ইউ এখান থেকে দেখে মুখস্থ করে বারংবার সবকটা সামারি, বেশি বড় বড় না, যদি নিজে মুখস্থ করে করে 3-4 বার লেখো, তাহলে এই লুসি সিরিজের প্রত্যেকটা কবিতা তোমাদের শুধু এসএলএসটি এক্সামের জন্য না, আগামী যে কোনো এক্সামের জন্য বা এমনি পোয়েট্রির যে বিউটি, তার জন্য তোমাদের মনে পার্মানেন্টলি এচড হয়ে যাবে। এচড মানে কি, ETCHED, এচড মানে হচ্ছে খোদাই। কাগজে নাম লিখবো, কাগজ ছিঁড়ে যাবে, বালিতে নাম লিখবো, সমুদ্রের জল এসে মুছে দেবে, কিন্তু যদি পাথরে নাম খোদাই করে দিই, অনেক বেশি চান্স যে সেটা অনেক দিন টিকে থাকবে। তো সিমিলারলি আমি এটা পড়লাম, পড়ে 10 মিনিট পরে ভুলে গেলাম, খুব একটা লাভ হবে না। আমি যে পদ্ধতি বলছি এরকম ভাবে তোমরা যদি পড়ো বিশ্বাস রেখে, তাহলে all of you will be hugely benefited. The poem begins with nature declaring its intent to take a young girl Lucy under its care for 3 years. কবিতাটা শুরুই হচ্ছে এরকম ভাবে যে নেচার বলছে যে লুসিকে আমি এরকম নিজের দায়িত্বে রাখবো, আমার আন্ডারে লুসি থাকবে, I will be her governess. During this time, nature molds her. Molds মানে কি, ট্রান্সফর্ম করছে her character, instilling qualities like grace, strength and harmony. কি দিচ্ছে নেচার লুসিকে? গ্রেস দিচ্ছে। গ্রেস মানে বলতে পারো একটা লাস্য, একটা সৌন্দর্য। স্ট্রেংথ মানে কি, শক্তি। আর হারমোনি মানে কি, হারমোনি মানে হচ্ছে ঐকতান। মানে লুসির সবকিছু কবিতার মতো সুন্দর, লুসি যে হাঁটছে, চলছে, কথা বলছে, সকল কিছুর মধ্যে একটা সুন্দর সঙ্গবদ্ধতা যেন দেখা যায়। Lucy is described as a wild yet delicate being, akin to a fawn, learning from the natural world, mountain, streams and stars. লুসিকে তুলনা করা হয়েছে একটি হরিণ শিশুর সাথে, ঠিক আছে? তার জন্য লুসি কি, ওয়াইল্ড মানে লুসি ইজ নট ডোমেস্টিকেটেড, এট দ্য সেম টাইম শি ইজ ভেরি ডেলিকেট। ডেলিকেট মানে কি, নাজুক, সুন্দর, ভঙ্গুর, ডেলিকেট। আর এই ফন লাইক লুসি, হরিণ শাবকের মতো লুসি ন্যাচারাল ওয়ার্ল্ডের কিসের থেকে শিক্ষা পাচ্ছে? মাউন্টেন্স থেকে পাচ্ছে, স্ট্রিম থেকে পাচ্ছে, এন্ড স্টার থেকে পাচ্ছে। প্রাইমারি স্কুলে বাংলায় একটি খুব সুন্দর একটি কবিতা আছে, সবার আমি ছাত্র। আমার যদি খুব ভুল না হয় কবিতাটি সুনির্মল বসুর লেখা। সেখানে বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, বায়ুর থেকে, আমার একটু হয়তো গন্ডগোল হতে পারে, মানে মধ্য কথা বলছে আকাশ তাকে শিক্ষা দিয়েছে উদার হতে, বায়ু তাকে শিক্ষা দিয়েছে সবসময় তুমি কাজ করে যাও। তো কোনো একটা জায়গাতে গিয়ে যেন নেচার যে আমাদেরকে শেখায় তার একটা একো আমরা এখানে পাচ্ছি। Nature imbues her with vitality, teaching her to move with the rhythms of the seasons and the cycles of day and night. This education makes Lucy a perfect embodiment of natural beauty and spiritual purity. Nature education আর লুসির innocent mind, body and soul সবকটা মিলিয়ে লুসি কি পাচ্ছে? লুসি পাচ্ছে ন্যাচারাল বিউটি, আর তার সাথে পাচ্ছে আরেকটাও ইম্পর্টেন্ট জিনিস, স্পিরিচুয়াল পিউরিটি। এই স্পিরিচুয়াল পিউরিটি আছে বলেই নাকি লুসি মারা গিয়েও যেন মারা যাচ্ছে না। সে রবি ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হয়েও শেষ হচ্ছে না। সে কি বলছি না, ওই স্টোনের সাথে, ট্রি এর সাথে, রিভারের সাথে, ডায়ারনাল কোর্সের সাথে মিশে যাচ্ছে। এটা তখনই হয় যখন
কারোর মধ্যে স্পিরিচুয়াল পিউরিটি থাকে। স্পিরিচুয়াল পিউরিটি মানে কি? আধ্যাত্মিক পবিত্রতা। মানে একটা মানুষ শুধু হাত পা পরিষ্কার রাখছে না, তাহলে মন আর আত্মা সেটাও খুব পরিষ্কার। However, after 3 years, nature claims Lucy entirely. এতদিন অব্দি নেচার লুসিকে বাইরে থেকে শেখাচ্ছিল, এবার এন্টায়ারলি ক্লেম করে নিচ্ছে। এন্টায়ারলি ক্লেম করে নিচ্ছে মানে কি? আফটার হার ডেথ লুসি বিকামস ওয়ান উইথ নেচার, taking her life to keep her as its own. The poem ends with a lament from an unnamed speaker, likely a lover or admirer, who mourns Lucy's loss but acknowledges her eternal unity with nature. তো কবিতার একদম শেষে এসে কোনো একজন আননোন স্পিকার, মোস্ট প্রবাবলি ওয়ার্ডসওয়ার্থ হিমসেলফ, সে নিজেই এসে এই কথাটা বলছে। The tone is bittersweet. বিটার সুইটের একটা খুব সুন্দর বাংলা হয় অম্ল মধুর। অম্ল মধুর মানে কি? মানে সেখানে বিটারনেস, মন খারাপেরও জায়গা আছে, আবার সুইটনেস মানে কিছু ভালো কিছু আর কি হয়েছে। একটা মানে হিন্দি গান আছে, সেই হিন্দি গানটা এরকম ভাবে শুরু হচ্ছে, দর্দ মে ভি মুস্কুরাহাট আ জাতা হে। মানে আমি আমার কোনো একজনের সাথে কোনো একটা রিলেশনশিপ ছিল, বর্তমানে সে আর নেই বা সম্পর্কটাই আর নেই, তো তার কথা যখন মনে পড়ছি তখন আমার কিছু ভালো ভালো সময় ভেবে হাসি আসছে, মনটা ভালো লাগছে, সুইটনেস। আবার বিটার কেন? মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ সে আর নেই, বিটার সুইট, অম্ল মধুর। Lucy's transformation with sorrow for her premature death. Premature মানে কি? সময়ের আগে। Explanation. Nature as educator, very very important point. Nature এখানে কিভাবে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা পালন করছে। The poem reflects Wordsworth's romantic ideal that nature is a superior teacher, shaping the soul in ways human society cannot. ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেচার হচ্ছে সুপিরিয়র টিচার। নেচার যেভাবে মানুষের আত্মা, মনকে, মানসিকতাকে, চিন্তাকে, চেতনাকে বদলাতে পারে, শেপ করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, সেভাবে কিন্তু অন্য কেউ পারে না। এটাই এখানে বলতে চাইছে। Lucy's growth under nature's guidance symbolizes a pure, untainted development free from societal corruption. Society মানে অনেক মানুষ, ঘিঞ্জি ঘিঞ্জি জায়গা, পলিউশন, করাপশন। লুসি এইসবের মধ্যে নেই। লুসি পিওর, আনটেইন্টেড। আনটেইন্টেড মানে কি? কলঙ্কহীন। এই শব্দটার সাথে আমার মনে হয় অনেকেই পরিচিত হয়ে গেছে অলরেডি। লুসি's ক্যারেক্টারটা দেখে নিই আমরা। Lucy, a recurring figure in Wordsworth's poetry, represents innocence and an idealized connection to the natural world. Her portrayal as both wild and refined highlights the balanced nature instills strength tempered by grace. Themes of life and death already discussed, তাই আমি বলছি না, শুধু এখানে একটা শব্দ শিখে রাখো, জাক্সটাপোজ। জাক্সটাপোজ মানে কি? যখন দুটো অপোজিট টাইপের জিনিস দিয়ে কোনো একটা সিঙ্গেল ধারণাকে বোঝানো হচ্ছে। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, মানে জীবন একটা ধরনের কনসেপ্ট, মৃত্যু তার সম্পূর্ণ অন্য একটা ধরনের কনসেপ্ট। দুটোকে মিলিয়ে আমি কি বলছি? যে কোনোটাকেই আমি পরোয়া করি না, জীবন মৃত্যু পায়ের ভৃত্য। এটাকে একটা জাক্সটাপোজের উদাহরণ ধরা যায়। জাক্সটাপোজিশনের অনেক উদাহরণ আমরা আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লকে পাবো। 3 years symbolize a brief, intense period of development, but Lucy's death suggests nature's possessiveness, reclaiming its creation. This reflects the romantic view of life's transience and the inevitability of returning to nature. এখানে returning to nature মানে হচ্ছে death। একজনের লাইফ যতই সুন্দর হোক, যতই হ্যাপেনিং হোক, সে যতই যাই হোক, হয় প্রিমেচিওর ডেথ, নাহলে টাইমলি ডেথ, নাহলে আনটাইমলি ডেথ, ডেথ শ্যাল ক্লেম আস অল। স্ট্রাকচার এন্ড টোন একটুখানি দেখি, এইখানে রাইম স্কিমটা দেখে নি। এর আগের যতগুলো কবিতা ছিল সব ছিল এ বি এ বি, কিন্তু এইখানে প্যাটার্নটা কি? এ বি সি সি ডি ডি, এই প্যাটার্নই এটা লেখা হয়েছে।
আর এটার ফলে কি আসছে, কবিতাটার মধ্যে একটা হিম লাইক কোয়ালিটি আসছে। হিম শব্দটার মানে কি, মানে মন্ত্র। মন্ত্র উচ্চারণ করলে যেরকম আমাদের লাগে, এই কবিতাটাও যদি ঠিকভাবে পড়া যায় সেরকম আর কি হবে। The shift from nature's proud narration to the speaker's grief creates a poignant contrast, emphasizing loss. Romantic ideals already been discussed. Sublime শব্দটার মানে বলে দেবো, sublime beauty of nature and its role, এগুলো বলা হয়ে গেছে। Sublime মানে হচ্ছে অতি উচ্চ দরের, মানে ভীষণ ভালো কোয়ালিটির কিছু বোঝাতে উই ইউজ দ্য ওয়ার্ড সাবলাইম। কি টেক অ্যাওয়েস, মানে এই গোটা ক্লাসের থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। কোর আইডিয়া কি কি, নেচার মানুষকে শেপ করতে পারে, লুসিকেও শেপ করেছে। নেচার শেপস লুসি ইনটু অ্যান আইডিয়াল বিং বাট আলটিমেটলি ক্লেমস হার লাইফ, রিফ্লেক্টিং বোথ ইটস নার্চারিং অ্যান্ড ডিস্ট্রাকটিভ পাওয়ার। তাহলে নেচারের মধ্যে নার্চারিং পাওয়ারও আছে, ডিস্ট্রাকটিভ পাওয়ারও আছে। যখন অল্প বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, মাঠে সুন্দর ধান হচ্ছে, চাষ হচ্ছে, মানুষ অন্ন পাচ্ছে, ফসল পাচ্ছে। আবার এই বৃষ্টি যখন মানে বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, বন্যা আসছে। হ্যাঁ, হাজার হাজার একর জমি, ধানের জমি একদম বন্যায় ডেভাস্টেটেড হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি যখন ক্লাস নিচ্ছি, তখন মণিপুরে একটা খুব ফ্লাড ক্রাইসিস চলছে, সেখানে বন্যা বিপর্যয় চলছে। Emotional impact. The poem evokes awe at nature's influence and sorrow at Lucy's death, capturing the fleeting beauty of existence. দেখো, বিউটি হোক বা লাইফ হোক, আমাদের হিউম্যান যা কিছু আছে সবই ফ্লিটিং। ফ্লিটিং মানে কি, যেটা পার্মানেন্টলি থাকে না। Cultural context দেখে নি, as part of the lyrical ballads, it aligns with Wordsworth's mission to elevate everyday subjects and emotions through poetic language, emphasizing nature's spiritual role. ওয়ার্ডসওয়ার্থ যখনই লিখেছেন, তখন আগাগোড়াই ওনার উদ্দেশ্য ছিল তিনি কখনো রাজা রানী বা বড় বড় টপিক নিয়ে উনি লিখবেন না। সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, এগুলোই তার লেখার বিষয়বস্তু হবে। এবারে আমরা একদম শেষ পার্টে চলে এসেছি। We have now journeyed through all 5 of Wordsworth Lucy poems. Though brief, each one reveals a world of emotion, quiet, পার্সোনাল অ্যান্ড ডিপলি হিউম্যান। আমরা যে 5টা কবিতা পড়লাম, এই 5টা কবিতাই মানে একটা ওয়ার্ল্ড অফ ইমোশন, বিভিন্ন ইমোশনকে আমাদের সামনে তুলে ধরেছে। কোয়াইট মানে শান্ত, পার্সোনাল ব্যক্তিগত, ডিপলি হিউম্যান খুব অত্যন্ত মানবিক, এই পয়েন্টগুলো উঠেছে। এবারে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একদম শেষের দিকে দেখব। এই শেষের দিকে কি বলছে, they reflect on nature, love and loss with a subtle power that lingers beyond the page. As we move on to our next topic, let's keep in mind how poetry can say so much with so little, and how silence and simplicity can carry great emotional weight. Wordsworth 5টা কবিতাতে 100 বা 150 লাইন ব্যবহার করে যে কথা বলেছে, যা গভীরে প্রবেশ করেছে, অনেকে হয়তো 5000 পাতার উপন্যাস লিখেও সেটাকে প্রকাশ করতে পারে না। আর সাইলেন্স আর সিম্পলিসিটি অনেক সময় অনেক বড় বড় কথার থেকে অনেক বেশি ওয়েটেজ ক্যারি করে। তাহলে আমাদের লুসি সিরিজ শেষ হলো। আমরা লুসি সিরিজ থেকে কি কি জানলাম, নেচারের রোল জানলাম, মানুষের ইমোশনের কথা জানলাম, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হিউম্যান নেচার, আমাদের হিউম্যান সাইকি আর নেচার, প্রকৃতির সাথে মানব মনের একটা যে গভীর আন্তঃসম্পর্ক আছে, সেই বিষয়ে সম্পর্কে আমাদের অবগত করে লুসি সিরিজের সমস্ত কটি কবিতা। আমরা নেক্সট ক্লাসে শুরু করব জন কিটসের ওড টু আ নাইটিঙ্গেল দিয়ে। সবাইকে ধন্যবাদ, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।